সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিদেশে সম্পদের খোঁজে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক হাফিজুর রহমান এ চিঠি পাঠান। দুদক জানায়, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে শত শত কোটি টাকা পাচার করার অভিযোগ আছে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে। তবে কত টাকা কোন চ্যানেলে পাচার করেছেন বা আসলেই পাচার হয়েছে কিনা তা জানতে BFIU-কে এই চিঠি দিয়েছে দুদক। আইজিপি বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি, আর 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করেছে দুদক। এরই মধ্যে তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আইন সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেরাই খান পান্না এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন। স্যার, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিনের কাছে। ডক্টর সাদেকুল আরিফিন, কত টাকার মালিক বা কত ক্ষমতা পেলে মানুষ দুর্নীতি করবে না বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন তার সরাসরি উত্তরের এরকম কোনো মাপকাঠি নেই। এই দুর্নীতি বা এই ধরনের অন্যায় বা এই ধরনের বিষয়গুলো মানসিকতার উপরে সাথে নির্ধারিত। এর যে কোনো ইন্ডিকেটর বা এর যে কোনো মাপকাঠি যে কত টাকা থাকলেই হবে, এটা কখনোই বলা যাবে না। কারণ দুর্নীতির বিষয়টা এরকম, এটা যুগে যুগে একদম মানব জন্মের পরে যে সভ্য সমাজের বিভিন্ন সময় থেকেই এটা আছে। সারা পৃথিবীতে কোনো দেশেই দুর্নীতি একদম জিরো হয়ে গেছে এরকম কোনো নজির, এরকম কোনো তথ্য নেই। হ্যাঁ, দুর্নীতি নিয়ন্ত্রণে রেখেছে, দুর্নীতি কমিয়ে এনেছে, দুর্নীতির ক্ষেত্রে প্রমাণিত হলে যথাযোগ্য শাস্তি হয়েছে, এগুলোর নজির আছে। সেই জায়গাটা থেকে যদি আমরা আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশের বর্তমান অবস্থায়, আমি একজন সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো যে বর্তমান অবস্থায় আমাদের সমাজ, আমাদের দেশের বিভিন্ন খাতভিত্তিক যে ট্রান্সফরমেশন চলছে, এক ধরনের স্থানান্তর চলছে, এবং সেই স্থানান্তরটা হলো উন্নয়নমুখী, অগ্রগতিমুখী স্থানান্তর। সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, সাংস্কৃতিক দিক থেকে হোক, বা মানুষের মূল্যবোধের পরিবর্তনের দিক থেকে হোক। এই জায়গাগুলোতে একটা সামাজিক বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় একটা স্থানান্তর, এবং এই স্থানান্তরটি প্রতিনিয়তই হতে থাকবে। এবং বাংলাদেশের জায়গায় এটা বেশি দ্রুত তার সাথে হচ্ছে এই কারণে যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের থেকে আরো এগিয়ে যাচ্ছে। সেই জায়গাটায় দুর্নীতি বা এই ধরনের সামাজিক অবক্ষয় বা মূল্যবোধের যে নেতিবাচক বিষয়গুলো, সেইগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো মাপকাঠি না থাকলেও সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু অনেক বিষয়, অনেক প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের জায়গাটি যেন আরেকটু শক্তিশালী। আপনি আমাদের সঙ্গে আছেন, এবার একটু যেতে চাচ্ছি ডক্টর আ.ফ.ম. রুহুল হকের কাছে। ডক্টর আ.ফ.ম. রুহুল হক, কোথায় দুর্নীতি নেই, এদেশের কে অনিয়ম করছে না, সেটি কি বলা যাবে? দেখুন, এটি তো মাপকাঠি আমার কাছে নেই। আপনার কাছে থাকলে আপনি মেপে মেপে বলতে পারবেন যে কোথায় কোথায় আছে, কোথায় কোথায় নেই। হ্যাঁ, আমাদের সমাজের অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুর্নীতি আছে, এটা আমরা শুনি এবং দেখি, এবং অনেক সময় আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে বেরিয়ে আসে, যেটা যেটা আপনারা এখনো এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও তুলে এনেছেন। দুর্নীতি মুক্ত সমাজ, আমাদের সহকর্মী আরিফিন সাহেব এখন বলছিলেন যে একেবারে দুর্নীতি দুনিয়ার কোথাও নেই এমন কোনো দেশ আছে কিনা জানি না, তবে অনেকটা দুর্নীতি কমিয়ে এনেছে অনেক দেশ, এবং সেটি কন্ট্রোলে এনেছে। এবং আমাদের যে দুর্নীতি যেগুলো আমরা দেখি, যেগুলো মানুষকে ব্যথা দেয়, সেগুলো একেবারে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্ত কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি যে জড়িয়ে আছে, সেগুলোকে মুক্ত করতে পারলে আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়বার চেষ্টা আমাদের অবশ্যই থাকতে হবে। তবে কোথায় নেই বা কোথায় আছে, এটি মাপকাঠি বড় মুশকিল। তবে যখন ধরা পড়ে, এরকম যখন বেরিয়ে আসে, তখন অবশ্যই আমাদেরকে ব্যস্ত করে। এটি অবশ্যই আমরা করতে চাই না। আমরা অবশ্যই চাই একটি দুর্নীতিমুক্ত, সুন্দর, সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠুক। এবং আমি জননেত্রী শেখ হাসিনাকে যতটুকু জানি,
তিনি সেটা চেষ্টা করে যাচ্ছেন। তবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে সফল না হচ্ছেন, ততক্ষণ আমাদের সকলের দায়িত্ব এই দুর্নীতি জি, মুক্ত একটি সমাজ গড়ার কাজে তাকে সাহায্য। অবশ্যই এই জিরো টলারেন্স প্রধানমন্ত্রী বারবারই বলেন। এবার একটু যাচ্ছি জেরাই খান পান্নার কাছে, সিনিয়র আইনজীবী। জনাব জেরাই খান পান্না, আজিজ বা বেনজিরের বিচার হবে বলে কি আপনি মনে করেন? একবার যখন মিডিয়ায় এসে গেছে, অন্তত বেনজিরের বেলা আমি বলতে পারি যে একদিনে 4টা অ্যাপার্টমেন্ট কেনা, 621 বিঘা জমি মালিক, এই সব কিছু মিলিয়ে, এবং কতটা 27টা না কতটা অ্যাকাউন্ট পেয়েছে দুদক, তো এগুলো মিলিয়ে তাকে এক রাষ্ট্রপতির মার্জনা ছাড়া আর কোনো মার্জনার পথ আমি দেখি না। তার বিচার হবেই। জেনারেল আজিজের বিরুদ্ধে সুনির্দিষ্ট এলিগেশন দুদকে নেই, অন্তত এখন পর্যন্ত নেই। সেখানে 3 জন আইনজীবী আজকে দুদকে গিয়ে একটা প্রেয়ার দিয়েছে। আমি জানি না যে সেখানে সম্পত্তির বিবরণ দিয়েছে কিনা। এর পাশাপাশি আরেকটা কথা আমি ক্লিয়ার বলতে চাই, সেটা হলো অন্যান্য সব দেশেই চোর আছে, সেই জন্য আমি চোর পালবো বা চোরকে মার্জনা করব, এটা কিন্তু এইটার পক্ষপাতী আমি না। এবং যেখানে যেসব দেশে ব্যক্তি সম্পত্তি মালিকানা না, রাষ্ট্রীয় মালিকানায়, সেই সব দেশে কিন্তু চুরি, চোট্টামি এবং মানি লন্ডারিং এগুলো কম হয়। তো এখানে শুধু এই 2 জনকে ধরার ভেতর থেকে একটা মেসেজ যাক সমাজের প্রতি যে দুর্নীতি যেই করুক, 2 জন তো 2টা বাহিনীর প্রধান ছিলেন। তো সেই ক্ষেত্রে 2 জনের বিরুদ্ধেই যখন একটা হলো স্যাংশন আর একটা হলো দুদকের তো সেখানে আওয়ামী লীগ থেকে ক্ষমতাসীন দলের যিনি সাধারণ সম্পাদক, তিনি স্পষ্টই বলেছেন এই দায় দায়িত্ব দল নেবে না, আর নেওয়া উচিত না, কারণ তারা তো এই দলের প্রতিনিধিত্ব করেন নাই। তারা করেছেন একটা বাহিনীর, রাষ্ট্রের কর্মচারী হিসাবে, আমলা হিসাবে। এবং তা থেকে একটা মেসেজ যাওয়া দরকার যে কোনো আমলাই দুর্নীতি করলে পরে সে রেহাই পাবে না, আইনের আশ্রয়, আইনের নিঃসন্দেহে বিচার। অর্থাৎ সরকারি দলের নেতারা মুখে যেটি বলছেন সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। আপনি আমাদের সঙ্গে আছেন, আবার একটু যেতে চাই ডক্টর সাদিকুল আরিফিনের কাছে। স্যার, টপ লেভেলের মানুষেরাও কেন দুর্নীতিতে যুক্ত হয় এবং তাদের কেন দুর্নীতি করতে হয়? সমাজবিজ্ঞানী হিসাবে আপনি কি বলবেন? দেখুন, সমাজের অনেক ক্ষত আছে, তার মধ্যে কিছু ক্ষত অন্তত প্রধান হয়ে ওঠে, যেমন মনোসামাজিক ক্ষত যেগুলো আছে। টপ লেভেলের মানুষ বলতে যেটা আমরা বোঝাচ্ছেন যে উচ্চ আয়ের মানুষ বা উচ্চ পদের মানুষ, বা যে যারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবেই ভালো সুযোগ সুবিধা ভোগ করে, সেগুলোর কথা। এর বাইরেও কিন্তু অনেক মানুষ আছে যারা নিম্ন আয়ের থেকে অতি দ্রুততার সাথে দুর্নীতি বা নানান কিছু করে অনেক উচ্চ জায়গায় আয়ের বা অবৈধ আয়ের মালিক ইত্যাদি হয়ে যায়। এই জায়গাগুলোতে একটা মানসিক কথার একটা বিষয় রয়ে আছে। মনোসাংস্কৃতিক যে বিষয়গুলো যদি বিশ্লেষণ করলে তাহলে দেখা যাবে যে সকল মানুষের মধ্যে না, এক শ্রেণীর মানুষের মধ্যে যদি সুযোগ সুবিধার জায়গাগুলোতে সহজলভ্য হয়ে যায়, যদি কোনো অনৈতিক অন্যায় বা দুর্নীতির কাজ করার জায়গাগুলো সহজ হয়ে যায়, তখন কিন্তু তারা মানসিকভাবে আরো বেশি আগ্রহী হয়ে যায়। তো সেই জায়গাটাই আমি প্রথমে যেটা বলেছিলাম যে 2টি বিষয় আছে, একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করা, আরেকটি হলো সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে, সার্বিক সচেতনতার মধ্যে দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেমন দুদকের ভূমিকাগুলোর কথা আপনারা তো আপনার নিউজে বলছেন এবং বিভিন্ন সময় থেকেই এগুলো আছে। দুদক আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, তারাও প্রাতিষ্ঠানিকভাবে এই উদ্যোগগুলো নিচ্ছে যাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, দুর্নীতির বিষয়টাকে সর্বোচ্চ পরিমাণে কমিয়ে এনে জিরো টলারেন্স আনা যায়। আর সামাজিক আন্দোলনের বিষয়টির সাথে এই যে আপনি যে শেষে প্রশ্নটি করলেন যে কেন পদস্থ বা উচ্চ পর্যায়ের মানুষের, এই জায়গাটাই একটা গুরুত্বপূর্ণ যে এই ধরনের সামাজিক আন্দোলন তৈরি করে একটা মানসিক পরিবর্তন আনা, একটা
মনোসামাজিক অবশ্যই। মনোসাংস্কৃতিক এই পরিবর্তন আনা। জনগণ যাতে একটি চাপ তৈরি করে সেই প্রসঙ্গে আপনি বলছেন। আবার একটু যেতে চাই ডাক্তার আফম রুহুল হকের কাছে। স্যার, আজিজ, জেনারেল আজিজ অথবা বেনজির আহমেদ তারা তো আওয়ামী লীগের পছন্দেরই ছিল, তাহলে কেন দায় নেবে না দল? দেখুন, এমন একটি পোস্টে যে আর্মি চিফ, পুলিশ চিফ বা চিফ সেক্রেটারি বা এরকম বড় বড় পোস্টে যেখানে আসেন, তারা তো সরকারের পছন্দের ব্যক্তি অবশ্যই হতে হবে। সরকার যারা একেবারে উচ্চ পর্যায় থেকে উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেন, আর সরকারের যারা পছন্দনীয় ব্যক্তি নয় তারা তো সরকার সেখানে পর্যন্ত যেতে পারে না। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ না, সরকারের একটি বড় চাকরি তারা করে। সুতরাং সরকার আর পার্টি কিন্তু আলাদা জিনিস। সুতরাং আমাদের সেক্রেটারি সাহেব অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে যেটা বলেছেন, এটি তার ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। এটি তো পার্টির ব্যাপার না। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি তাকে দায়িত্ব নিতে যাবেন কেন? সেটি তো তার দায়িত্ব নয়। বা আমরা পার্টি যার দায়িত্ব হিসেবে, আমরা তো পার্টি হিসেবে তাকে দায়িত্ব দেবো না। এটি তার ব্যক্তি, যে দুজনের বিরুদ্ধে যে কথা এসেছে, তারা তাদের সামাজিক বা তাদের যে পজিশন ছিল সেই পজিশন থেকে যদি তাদের দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে এই আমাদের যে আইন কানুন আছে সেই আইন কানুন এর মধ্যে থেকেই এর ব্যবস্থা নেওয়া হবে। এটি তো আমাদের পার্টির ব্যবস্থা, পার্টির মধ্য থেকে এই ব্যবস্থা নেওয়া হবে না। সুতরাং পার্টি এর দায়িত্ব নেবে না, সেটি আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল সাহেব জি, যে কথা বলছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। এবং এবার একটু যেতে চাই তাহলে আবার জেরাই খান পান্নার কাছে। জনাব জেরাই খান পান্না, দুদকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কে? দুদকের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কোর্ট। এই মামলাগুলো তো হবে দুর্নীতি দমন আদালতে এবং দুর্নীতি দমন আইনে। সেখানে কিন্তু আমি বলবো যে শুধু এই দুইজন না, ধরেন হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক লুট করে নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি চার্জশিট হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। ফর এক্সাম্পল, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু, তার এগেনস্টে পেপারেই দেখলাম যে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে। তার এবং তার পরিবার বোধহয় ছেলে, স্ত্রী, কার কার নামে, 4 জনের নামে। এই রকমের অসংখ্য মানুষ কিন্তু যারা বিগত দিনে দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে অর্থ পাচার করেছে। এই যে ব্যাংক লুট হয়েছে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে লুট হয়েছে, তো জনগণের অর্থ। এই অর্থের জন্যে কেন্দ্রীয় ব্যাংকে যারা আছেন তারা যদি দুর্নীতি নাও করেন, তারপরও দুর্নীতির সহায়ক, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রসিডিংস হবে। আজকে হোক কালকে হোক, ইট ইজ গ্যারান্টেড বাই আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড আওয়ার ল। দুর্নীতি করে একটা জিনিস দেখেন, সমাজের অবক্ষয়টা, সেটা হলো যে প্রায় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া একটা কথা আসে যে মদ খেয়ে যদি স্বামী ঘরে ফিরে তো স্ত্রী তাকে তালাক দেয় বা বাপ মা তাকে বকাঝকা করে, কিন্তু ঘুষ খেয়ে যদি ঘরে ফেরে তাকে আদর আস্তিক তো করেই। তো এই যে সামাজিক অধঃপতন, এটা রুখতে হবে। এই রোখার জন্য যেটা আছে সেটা আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এটার পরিবর্তন আনা দরকার। যে পরিবর্তনটা এখন আনতে চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে, আমি যদিও শিক্ষাবিদ নই, আমি এটার পক্ষে না। আমি আমরা যেভাবে পড়েছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু সম্পদের হিসাব নিয়ে আমরা দেখি যে এনবিআর চুপ মেরে বসে থাকে কেন? এইটা চুপ মেরে বসে থাকে কেন? এইখানে হলো সরকারের দুর্বলতা। সরকারের দুর্বলতা সেটা কি? সেটা হলো, ধরেন চোর ধরবে কে? পুলিশ। এখন পুলিশ যদি নিজেই চোর হয় তো চোর ধরবে কিভাবে? তো সেই রকমেরও কিছু কিছু ব্যাপার আছে। চোখে আঙ্গুল দিয়ে আমি এখনই বলি যে আপনি দেখবেন 21শে আগস্ট বোমা হামলার প্রথম যাকে বিচার বিভাগীয় আপিল বিভাগের বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে বানানো হলো তদন্ত কমিশনের চেয়ারম্যান, এক ব্যক্তির। সেই ব্যক্তি এসে বললেন যে এই ঘটনাটা ঘটিয়েছে পাশের দেশের একটা লোক। এখন পরবর্তীতে তিনি আবার থানাতে একটা, এই ব্যাপারে না অন্য ব্যাপারে থানাতে একটা জিডি করলেন যে তার বেঞ্চ অফিসার তার কাছে 80 লক্ষ টাকা জমা দিছিল, সে সেটা মেরে দিয়েছে।
এখন আমার প্রশ্ন হলো, একজন বিচারপতি সে ৮০ লক্ষ টাকা নিজে তার টাকা সেটা তার বেঞ্চ অফিসারের কাছে রাখবে কেন? এটা কিন্তু বেসিক্যালি আমি বারবার বিভিন্ন মিডিয়ায় বলেছি, এই লোকগুলোকে ধরে না কেন? সমাজের যারা মাথা, যাদের দেখলে পরে শ্রদ্ধায় মাথা অবনত হবে, তারা আজকে দুর্নীতিগ্রস্ত নিঃসন্দেহে। এবং এই যে বিচারপতি তোমার বিচার করবে যারা, তাহলে সেই প্রশ্নটি আসে। জনাব জেড খান পান্না, আমাদের সময় একটু সংক্ষিপ্ত, আরো দুজনের কাছে একটু যেতে চাই ছোট ছোট করে। জনাব ডক্টর সাদিকুল আরেফিন, দুর্নীতি কি আমাদের সবার গা সওয়া হয়ে গেছে? না, এটা একটা 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 অবস্থা তৈরি হয়েছে। ওই যে বললাম যে সোশ্যাল ট্রান্সফরমেশনের কারণে যে স্থানান্তরটি হচ্ছে, সেই স্থানান্তরের কারণে যেটা হচ্ছে সেটা হলো যে এক ধরনের দ্রুততার সাথে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়ম বা এই ধরনের নানা রকমের অপরাধগুলো বা ইত্যাদি কাজগুলোর ক্ষেত্রে অনেকটা আমরা দ্রুত দেখতে পাচ্ছি। এই দ্রুত দেখতে পাওয়াটার ক্ষেত্রে যে গা সওয়া হওয়ার জায়গাটা আপনি যেটা বলছেন, সেইটার ক্ষেত্রে আমি যে বললাম প্রাতিষ্ঠানিক নির্লিপ্ততা হতে পারে, শিথিলতা হতে পারে, সামাজিক আন্দোলনের ক্ষেত্রে বড় ধরনের ঐক্যবদ্ধ মানসিক পরিবর্তনের ক্ষেত্রে যে আন্দোলন তৈরি, সেটা নিঃসন্দেহে। এবং আমরাই চাবো যে জনগণের ভেতর থেকে সেই তাগিদটি আসবে। ডাক্তার আফামা রুহুল হক, রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব কি সরকার এবং ক্ষমতাসীন দলের নয়? রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব অবশ্যই সরকার, ক্ষমতাসীন দল, অপোজিশন এবং সমাজ সকলে মিলে। রাষ্ট্র তো একা একা চলে না, রাষ্ট্র তো সকলে মিলেই চলে। রাষ্ট্র শুধু সরকারি দল নিয়েই চলে না, অপোজিশন আছে, সরকারের আছে, তারা আছেন, তার বাইরের লোকজন আছেন। সুতরাং আমাদের বাইরে যেটা বলেছেন, যে সামাজিক পরিবর্তন আনতে হলে সামাজিক আন্দোলন, আমাদের যদি আমরা সেইখানে যদি না নিতে পারি, আমাদের সমগ্র সমাজকে ছেলেবেলা থেকেই একেবারে বড় পর্যন্ত আমাদের যে শিক্ষা যদি আমাদের না দিতে পারি, যে দুর্নীতি আমরা করবো না বা করতে চাই না, বা যে অপরাধ, যে ওই যে বলছিলেন যে ঘুষ নিয়ে বাড়িতে আসলে খুব আদর করা হয়, সেটা আমাদের যে অবস্থা, সেই অবস্থা দাঁড়িয়ে গেছে আজকাল। অর্থের পিছনে একেবারে সবাই দৌড়াচ্ছেন, বিভিন্ন যে কোনো প্রকারেই হোক। তো এই ব্যবস্থা থেকে আমাদের একটু বেরিয়ে আসা প্রয়োজন। এটি সময় লাগবে। আমরা যত কম সময় সেটি হয় তত আমাদের জন্য মঙ্গল। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আফামা রুহুল হক। জনাব জেড খান পান্না, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ডাক্তার সাদিকুল আরেফিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।